দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুর ১২টা ৫০ বঙ্গভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গতকাল প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের ৬ বিচারপতি পদত্যাগ করেন। এরপর বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে প্রধান বিচারপতির শপথ গ্রহণ শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা শপথ নিয়েছেন। বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আকার দাঁড়িয়েছে ১৬ জনে। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। আগামী ৭ দিনের মধ্যে যেসব পুলিশ সদস্য কাজে যোগ না দেবে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দুপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি কথা জানান। আইজিপি, ডিজি এবং মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ছিলেন। আমি মোটামুটি ওদের কাছে এটা সমীক্ষা নিচ্ছিলাম যে কী হয়েছে। এখন পুলিশ ফোর্সের সাথেও একটা হয়েছে। পুলিশ ফোর্সও বলবো না যে তারা একেবারে কিছুই করেনি, কিন্তু তাদের উপরে যে হামলাটা হয়েছে এটা ছিল অত্যন্ত কী বলবো বেদনাদায়ক। তার কারণ একজনকে গুলি করে মারা আর আরেকজনকে মাথার চামড়া খুলে ফেলা, পা টুকরো টুকরো করা, থাকলিয়ে দেওয়া, মাথা থাকলিয়ে দেওয়া, এটা তো আপনি কারোর সাথে করতে পারবেন না। আজ সকাল থেকে আরও কিছু থানায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবি সহযোগিতায় কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। এর আগে গতকাল দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টিতে ফের কার্যক্রম শুরু হয়। খুলনা মহানগরীর ৮ থানায় রোববার সকালে কাজে যোগ দেন পুলিশ সদস্যরা। বিভিন্ন থানা পরিদর্শন করেছেন নৌবাহিনী খুলনা অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক সহ অন্যরা। মৌলভীবাজারের ৭ থানা এবং দিনাজপুরের হাকিমপুর থানায় কাজ শুরু করেছেন পুলিশ সদস্যরা। টানা ৬ দিন বন্ধ থাকার পর আশুলিয়া ও ধামরাই থানায় কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় আশুলিয়া থানায় যান ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM সাইদ। এ সময় শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এছাড়া ফরিদপুর সহ বিভিন্ন থানায় সীমিত পরিসরে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। থানার কার্যক্রম তো চালু হয়েই গেছে। এখন যত দ্রুত সম্ভব আমরা জয়েন্ট পেট্রোল করব এবং একসাথে হ্রাস করব। যেসব অপরাধীরা অপরাধ করতেছে কাউকে রেহাই দেওয়া হবে। আগামী দিনগুলোতে আমাদের এই ছাত্রছাত্রী ভাই বোনদের নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা দ্রুত সম্ভব আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো। আগামী দিনে বিভিন্ন খাতে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। আজ সকালে সচিবালয়ে নিজ নিজ কার্যালয়ে এই প্রতিক্রিয়া জানান তারা। স্বচ্ছতা জবাবদিহিতা রাখবেন, একেবারে আপনাদের জবাবদিহিতা থাকবে, আপনাদের এখন স্বচ্ছতা গভর্নরের সে দায়িত্ব ওপেনলি বলবো না, এটা ইমিডিয়েটলি আমরা দিচ্ছি। স্যার একই কথা এনবিআর এর চেয়ারম্যানের ক্ষেত্রে স্যার ইনফ্লেশন এগুলো বাংলাদেশ ব্যাংকটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের। আমি এনবিআর এর সরকারি এই ইস্যু নিয়ে আমরা এখনো ইস্যু না, ওটা তো অন্য ব্যাপার, ওগুলো আমরা পরে দেখবো। অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে যে গভর্নরগুলো আর হয়তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বোধে রিজাইন করছে, এগুলো আমরা ইমিডিয়েটলি কিছু কাজ অগ্রাধিকার ধরে নিয়ে অগ্রাধিকারের একটা তালিকা এই মন্ত্রণালয়ের প্রস্তুত করা আছে। সেখানে কিছুটা হয়তো সংযোজন বিয়োজন হবে। আমরা চেষ্টা করব মানুষের আস্থা এই প্রশাসনের উপর দ্রুত কিভাবে স্থাপন করা যায়, সেটার জন্য এমন কিছু ইস্যুতে কাজ করা যেখানে মানুষ দৃশ্যমান কিছু ফল দেখতে পাবে। সকল ক্ষেত্রের জন্য সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রশাসনিক কিছু ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই পুরো সরকারটাই চ্যালেঞ্জ। পুরো সরকারের সামনে যে দেশের যে চলমান অবস্থা, সেটা একটা চ্যালেঞ্জ। যেখানে ভুলগুলো হয়, যার কারণে মানুষের হয়রানি হওয়ার কারণে আলটিমেটলি তাকে হাইস্ট কোর্টে আসতে হয়, এইটা যতটা মিনিমাইজ করা যায়। আমাদের প্রথম কাজ হলো, আমাদের দায়িত্ব হলো এটার দাম কমানো।
এবং এখানে অনেক সিন্ডিকেট আছে, অনেক লেভেলে। যেমন আমি একটা জায়গায় শুনছি যে শুধু চাঁদাবাজির কারণে দাম বেড়ে যায়। তো আমার মনে হয় যে সেই সব জায়গায় কিন্তু একটা মন্ত্রণালয় একা কাজ করতে পারবে না, এটা পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সবাই মিলে করতে হবে। অস্বচ্ছতা যেখানে আছে সেটা আমরা দূর করব, স্টেক হোল্ডারদেরকে আমরা অংশীদার করব যাতে করে স্বচ্ছতাটা তৈরি হয়, এবং অ্যাকাউন্টেবিলিটিটা আমরা নিশ্চিত করব। সেখানে এদের কি মনিটরিং মেকানিজম আছে আমি এটা বুঝবো, প্রয়োজন হলে আমরা নতুন মনিটরিং মেকানিজম অন্তর্ভুক্ত করব। ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। ৯ বছর পর আজ ভারত থেকে দেশে ফিরছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ সকাল 11টায় নয়াদিল্লি থেকে ফ্লাইটে রওনা করবেন সালাউদ্দিন আহমেদ। দুপুর 2টায় ঢাকা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। 2015 সালে 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। 62 দিন পর ওই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল সালাউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। তবে বিএনপির অভিযোগ 2015 সালে 10 মার্চ ঢাকার উত্তরার বাসা থেকে গোয়েন্দা সেজে একদল লোক সালাউদ্দিনকে অপহরণ করে। 2018 সালের 26 অক্টোবর শিলংয়ের একটি আদালত তাকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ থেকে খালাস দেন। 2023 সালের 28 ফেব্রুয়ারি উচ্চতর আদালত এ রায় বহাল রাখেন। একই সঙ্গে তার বাংলাদেশে ফেরার ব্যবস্থা করে দিতে ভারত সরকারকে নির্দেশ দেওয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সংখ্যালঘুদের উপর যারা হামলা নির্যাতন করছে তারা দেশের শত্রু। দেশকে অস্থিতিশীল করতে একটি মহল এসব করছে। সকালে ঢাকা মেডিকেলে কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে যান তিনি। সেখানে চিকিৎসাধীন শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নেন রিজভী। এ সময় আহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। পরে সাংবাদিকদের সাথে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। প্রধান উপদেষ্টা অ্যাকশন শুরুর যে কথা বলেছেন তাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। যারা সেনাবাহিনী গাড়িতে হামলা চালায় তারা দেশের শত্রু বলেও মনে করেন রিজভী আহমেদ। পরিকল্পিতভাবে গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা চক্রান্তকারী মহল, তাদেরকে হয়তো কোথাও থেকে মদতও দিতে পারে, তারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে। না হলে যারা শান্তি শৃঙ্খলা রক্ষা করছেন অত্যন্ত নিরপেক্ষতার সাথে এবং অনেকখানি এখন সুস্থির বাতাস বইছে সারা দেশে, কোনো অ্যানার্কি বিস্তৃত করতে দেয়নি। সেই সেনাবাহিনীর গাড়ি যারা পুড়িয়ে দেয় তারা দেশপ্রেমিক লোকজন হতে পারে না, দেশপ্রেমিক মানুষ হতে পারে না। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের গুজবগুলো বেশিরভাগই ভারত থেকে ছড়ানো হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তবে বাংলাদেশের ভেতর থেকেও কিছু গুজব ছড়ানো হয়েছে এমন দাবি করছে বিবিসি ফ্যাক্ট চেকাররা। আজ এক রিপোর্টে বিবিসি আরও জানায়, শিক্ষার্থী জনতার ওপরে ব্যাপক নির্যাতন ও হত্যার পর স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে গেলে আক্রমণকারীদের লক্ষ্যবস্তু হয়েছিল আওয়ামী লীগ নেতারা। ধর্মীয় পরিচয় সেখানে গৌণ ছিল, মুখ্য ছিল রাজনৈতিক পরিচয়। কিন্তু ভারতীয় গণমাধ্যম বিষয়টিকে রাজনৈতিক না বলে সাম্প্রদায়িক বা ধর্মীয় হিসেবে প্রচার করে। ভারতের বিজেপিপন্থী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা ভারতের নিপীড়নের ছবি এবং ভিডিও এবং 7 লাখ বিভ্রান্তিকর তথ্য পোস্ট করে, তা বাংলাদেশের সহিংসতা হিসেবে গুজব ছড়ায়। ব্র্যান্ড ওয়াচের হিসেবে যেসব অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে হিন্দুদের হামলার পোস্ট হয়েছে তার প্রায় 99% ভারত থেকে করা। এমনকি ভারতের মুসলিম নির্যাতন, সহিংসতা ও ধর্ষণের ছবি এবং ভিডিও বাংলাদেশের বলে চালানোর চেষ্টা করা হয়েছে। রাজধানী মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ব্যাংকের 5 কর্মকর্তা কর্মচারী আহত হয়েছেন বলে জানা গেছে।
ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের দাবি, সকাল 10:15টার দিকে কয়েকজন বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করে। এ সময় বাধা দিলে তারা কর্মকর্তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে ব্যাংকের কয়েকজন কর্মকর্তা আহত হন। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের দাবি, এস আলম গ্রুপের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর হামলা ও গুলি চালায়। অবিলম্বে ব্যাংকের অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিচার চেয়েছেন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। নোয়াখালীর হাতিয়ার ভাষাঞ্চর সংলগ্ন সাগরমোহনা একটি ট্রলার ডুবিতে শিশুসহ 4 রোহিঙ্গার মৃত্যু হয়েছে। গতকাল সাগরমোহনায় ছেড়াখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোস্টগার্ড ও এলাকাবাসী জানান, ভোরে চট্টগ্রামের ফিশারিজ ঘাট থেকে যাত্রী 20 টন চাল এবং 10 টন মালামাল নিয়ে কাঠের ট্রলারটি ছেড়ে যায়, কিন্তু প্রচণ্ড বাতাস ও সাগরের ঢেউয়ে কাঠের ট্রলারটি ঘটনাস্থলে ছিদ্র হয়ে ডুবে যায়। এ সময় ট্রলারটিতে 23 জন ছিলেন। খবর পেয়ে রোহিঙ্গা 3 শিশু ও 1 নারীর মরদেহ এবং 19 জনকে জীবিত উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা। দর্শক, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন এখন ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পানিশমেন্ট হবে, ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না। জনগণকে আমি এটুকু বলতে চাই, আপনারা পুলিশের গায়ে হাত উঠাবেন না, কারণ আপনারা এখন দেখছেন যে আপনারা নিজেরাই সাফার করছেন। আমি রাতে আমার কাছে টেলিফোন আসে, অমুক জায়গায় ডাকাতি হয়েছে। আমি বললাম যে আল্লাহ আল্লাহ করো, আর কিছু করার নাই। কী করার আছে? যে ডাকাতি হয় সেখানে যদি পুলিশ না থাকে কি করবে? আপনারা দয়া করে, আমি এইমাত্র পুলিশদের যারা ইনজিওর্ড ছিল তাদেরকে দেখে আসছি। যতদূর আমাদের করার সম্ভব আমরা করব, কিন্তু বৃহস্পতিবারের মধ্যে আপনারা জয়েন করেন। এটা আমার নাম্বার 1 প্রায়োরিটি। 2 নম্বর প্রায়োরিটি, একটু আগে দেখলাম যে রাস্তা বন্ধ করে দিয়েছেন আনসারের একটা পার্ট, তাদেরও কিছু দাবি দেওয়া আছে, সবারই দাবি দেওয়া আছে, আমারও দাবি দেওয়া আছে। আমার দাবি দেওয়া হলো যে আপনারা ফিরে যান। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে এটা আমার দায়িত্ব আপনাদের কাছে আসা, আপনাদের কথা শোনা, এবং যতদূর সম্ভব আমার পক্ষে ইমিডিয়েট যা করার করব। যেটা কিছু অন্য কিছু ইমপ্লিমেন্টেশন যদি থাকে, অন্য মন্ত্রণালয় থাকে, আমরা আলোচনা করে করব। আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দেন, রাস্তার থেকে চলে যান। 1 মিনিট ভাই, শেষ করি। একেবারে এত ফ্রিডম নিয়ে নিলে বলার সাথে সাথে আগে তো করার নাই। কোথায় বলতে আমি আনসারকে ফিরে যেতে বলছি। অন্যান্য ফোর্স বা অন্যান্য বাহিনী যারা আছে, প্রত্যেক বাহিনীর সাথে আমি কথা বলব। সবাই আপনারা আমার পরিচিত, আপনাদের কমান্ডাররা আমার পরিচিত। আমি কোনো স্ট্রেঞ্জ লোক না, আমি কোনো পলিটিশিয়ান না। আমি যা বলবো তাই করার চেষ্টা করব। আমি পলিটিশিয়ান নয় যে আপনাদের এক কথা বলবো, বিকালে গিয়ে আরেক কথা বলবো, অর আই হ্যাভ টু গো ইন দ্য নেম অফ সামবডি, না, মোটেও না। আমি এই প্রথমে এখনও ঢুকি নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয়, বহু বড় মন্ত্রণালয়, এবং এটা সম্পূর্ণ আমার ঘাড়ে। আমি ভাবছি আপনাদের সাথে আনন্দ করবো, তা আর হবে না। আমি এখনও ঢুকি নাই। আমি একটু যাই, বসি, সবার সাথে পরিচিত হই, প্রবলেমগুলো শুনি। আমাদের দেশের অনেক প্রবলেম আছে, তবে 2-4টা কথা আমি আপনাদের বলে যাই, এরপরে প্রশ্ন আর করেন না। এদেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে করতে হবে। সেটা আপনাদের পছন্দ হইলো না হইলো, আমি যতদিন পর্যন্ত আছি আমি এটা করে ছাড়ব। আপনারা জানেন যে আমি ইলেকশন কমিশনার ছিলাম, সেখানে অনেক কিছু করে ছাড়ছি। পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যদি থাকেন, পলিটিক্স করতে পারবেন, না পারলে পারবেন না, সোজা কথা। এই রকম মানে আপনারা ডিক্টেটোরিয়াল জায়গায় চলে যাবেন, সেটা হবে না। আরেকটি মেসেজ আমি দিচ্ছি সব পলিটিক্যাল পার্টির জন্য। দেখুন, একটা পলিটিক্যাল পার্টির অবস্থা আজকে দেখেন। এত বড় একটা দল, এত ঐতিহ্যবাহী একটা দল, যার নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, আজকে তাদের মেম্বারদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের জায়গা যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব,
কিছুদিন করেন, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল। চাঁদাবাজি করবেন, আমি শুনেছি কাউরান বাজারে গিয়ে চাঁদাবাজি করেন। কিছুক্ষণ আগে শুনছি যে একটা ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারামারি হয়েছে। কিছুটা পিরিয়ড এখন আছে, করেন, কিন্তু আমার কারণে আসলে ভালো হবে না ভাই। আমি পাবলিকও না, আমি পলিটিশিয়ানও না, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ। যা বলবো তাই করব। তারপরে আমি এখানে একদিন থাকি আর 3 দিন থাকি, 10 দিন আছি। চাঁদাবাজি করবেন যেই পার্টি হোক, সেই পার্টিকে আমি বারবার বলছি যে চাঁদাবাজি করবেন না, মানুষের দুর্ভোগ ভোগাবেন না। তাহলে আমি জনগণকে বলবো যে আপনাদেরকে পিটাই দিতে, যারা চাঁদাবাজি করবে। আর যারা চাঁদাবাজি করবে তাদেরকে ওখানেই ধরেন, পিটাবেন না, ওখানেই ধরেন। কি করা লাগে সেটা আমরা করব। ল অ্যান্ড অর্ডারটা নিয়ে আসেন। এ দেশ এভাবে চলতে পারে না, এ দেশ আরেক দিকে যেতে পারে না। এটা কাউকে আমরা লিজ দিতে পারি না। আপনাদের পূর্বপুরুষরা এখানে 30 লক্ষ লোক রক্ত দিয়েছে। 2 লক্ষ 2 লক্ষ মা বোন তারা ইজ্জত দিয়েছে। আপনাদের লজ্জা করে না? এরপরে এই বাচ্চা ছেলেপেলেরা আপনাদের জন্য এই একটা উন্মুক্ত পরিবেশ করে দিয়েছে। আপনাদের লজ্জা করে না? আপনারা তাদের রক্তের উপরে পলিটিক্স করবেন আর চাঁদাবাজি করবেন? ডোন্ট ডু ইট। আমি ওয়ার্নিং দিচ্ছি, প্লিজ ডোন্ট ডু ইট। আমাকে এমন কিছু করবেন না যে আমাকে আপনারা গালাগালি করেন। আই ডোন্ট মাইন্ড। চাঁদাবাজি করবেন, দখল করবেন, আমি পলিটিক্যাল পার্টিদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা আপনাদের লোক সামলান। এতক্ষণ শুনছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নেত্রকোনায় মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। সকালে জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে পৌর শহরে কোর্ট স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার পতনের পরও দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করতে হবে। নারী টি-20 বিশ্বকাপ সময় মতো বাংলাদেশে করার ব্যাপারে আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ সচিবালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 7 পরিচালকের সঙ্গে আলোচনা শেষে বিসিবির অন্তর্বর্তীকালীন রূপরেখা কি হবে সে সম্পর্কেও ধারণা দিয়েছেন তিনি। এদিকে শেখ হাসিনা যুব ও ক্রীড়া অধিদপ্তরের নাম বদলাচ্ছে মন্ত্রণালয়। রিপোর্ট বর্ষণ কবিরের। বদলে গেছে অনেক কিছুই, সেই বদলের ধাক্কা এসে লাগছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। তার উপর সামনে নারী টি-20 বিশ্বকাপ। বিসিবির নির্বাচিত কমিটিকে বাদ দিলে পড়তে হবে আইসিসির নিষেধাজ্ঞায়। এমন অবস্থায় তাই নতুন ক্রীড়া উপদেষ্টার কাছে গিয়েছিলেন 7 বোর্ড পরিচালক। আকরাম খান, জালাল ইউনুস, খালেদ মাহমুদ সুজনদের সঙ্গে বসার পর পরিস্থিতি সম্পর্কে ধারণা পেয়েছেন আসিফ মাহমুদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে। আমি আজকেই যমুনাতে গিয়ে ইউনুস স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন, কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগ্যালি কিভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা। প্রথম দিন দায়িত্বে এসেই তিনি 3টি বিষয় নিয়ে কাজ শুরু করেছেন। এর মধ্যে 2টি বিসিবি ও ক্রিকেট কেন্দ্রিক। গণ অভ্যুত্থানে রক্তাক্ত অধ্যায়ের দায়ে ক্রীড়া অধিদপ্তরের নামই বদলে যাচ্ছে। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, আমরা এটার নাম পরিবর্তন করতে চাই। যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে, আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয়ে না প্রত্যেকটি স্থানে এটা করা হবে।
তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করতে। ক্রীড়াঙ্গনে প্রয়োজনীয় সংস্কার দ্রুতই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং বিধান রঞ্জন। শপথ অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষার্থীদের আস্থার মূল্যায়ন করে আইনের শাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষভাবে কাজ করবেন নতুন প্রধান বিচারপতি। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন রোববার দুপুর 1:45টায়। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক। প্রধান বিচারপতির শপথের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এ সময় তারা গোপনীয়তার শপথ বাক্য পাঠ করেন এবং সই করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দেশের বাইরে থাকায় এখনও শপথ নেননি ফারুক আজম। এর আগে প্রধান উপদেষ্টা সহ মোট 14 জন উপদেষ্টা শপথ নেন বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষার্থীদের আস্থার মূল্যায়ন করে দায়িত্ব পালন করবেন নতুন প্রধান বিচারপতি। পুরো বাংলাদেশে এই বিচার ব্যবস্থাটি আর কোনো রাজনৈতিক আদর্শের ভিত্তিতে নয়, আর কোনো দলাদলির ভিত্তিতে নয়, কিংবা আর কোনো মতাদর্শের ভিত্তিতে নয়, বরং যেটি সত্য, যেটি ন্যায়সঙ্গত এবং যেটি আইনগতভাবে ঠিক, সেটির ভিত্তিতে বাংলাদেশের বিচার ব্যবস্থা চলবে এবং পুরো বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে বাংলাদেশের মানুষের আস্থা ফিরে আসবে। রাষ্ট্র সংস্কারের কাজ এখন শুরু হয়েছে। রাষ্ট্র সংস্কার পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবসময় তাদের কাছেও আমরা একটা প্রেসার গ্রুপ হিসাবে আমরা কাজ করে যাব। এর আগে শনিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একই দিন দুপুরে পদত্যাগ করেন আপিল বিভাগের আরও 5 জন বিচারপতি। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক ছত্রছায়ায় কেউ চাঁদাবাজি ও দখলদারি করলে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। আর বৃহস্পতিবারের মধ্যে বাহিনীর সবাই যোগ না দিলে পলাতক দেখিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পুলিশ বাহিনীকে যাতে লাঠিয়াল বাহিনী হিসেবে কেউ ব্যবহার করতে না পারে সেজন্য আলাদা কমিশন গঠন করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন রোববার দুপুরের পর সচিবালয়ে আসলে রীতি অনুযায়ী গার্ড অফ অনার দেয়া হয়। আনুষ্ঠানিকতা শেষে কথা বলেন গণমাধ্যমের সাথে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানান তিনি। বলেন, দেশজুড়ে বিভিন্ন স্থাপনায় হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর রাজনৈতিক ছত্রছায়ায় দখলদারি ও চাঁদাবাজি করা হলে কঠোর হাতে দমন করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এত বড় একটা দল, এত ঐতিহ্যবাহী একটা দল, যার নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, আজকে তাদের মেম্বারদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের জায়গা যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন। কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল। ভাই, আমি পাবলিকও না, আমি পলিটিশিয়ানও না, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ। যা বলবো তাই করব। তারপরে আমি এখানে 1 দিন থাকি আর 3 দিন থাকি। রাজনৈতিক দলগুলোকে আইনি কাঠামোর মধ্য থেকেই কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। প্রয়োজনে আইনের সংস্কার করা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। আমি অলরেডি কয়েক জায়গায় রিকোয়েস্ট করেছি যে একটা অ্যাক্ট তৈরি করে ড্রাফটটা আমার কাছে দেন। এটা নিয়ে আমরা আমাদের
যে কি বলে আইন সংসদ বিচার, হ্যাঁ ওখানে আলাপ করব, আলাপ করে আই উইল ইনসিস্ট, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারে, আই উইল ইনসিস্ট যে এটা করেন। আপনি পলিটিক্যাল পার্টি করবেন বাংলাদেশে, আপনাকে রেজিস্টার করতে হবে। আপনি পলিটিক্যাল পার্টি করবেন, ওই মধ্যে যা আছে, আপনি স্টক মার্কেটে যখন যান তখন রেজিস্ট্রেশন করেন না, আপনি কোম্পানি যখন খোলেন তখন রেজিস্ট্রেশন করেন না। পলিটিক্যাল পার্টি আপনি ইচ্ছে হলে আপনি পলিটিক্যাল পার্টি করলেন আর চাঁদাবাজি শুরু করলেন, ইট উইল নট হ্যাপেন। এর আগে রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে 42 জন পুলিশ সদস্য মারা গেছেন। এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 500-রও বেশি সদস্য। পুলিশ বাহিনী যাতে রাজনৈতিকভাবে ব্যবহার না হয় তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি, রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। রংপুরে শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনায় রংপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। 639টি থানার মধ্যে 599টিতে ফের কার্যক্রম শুরু হয়। কিছু থানায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবির সহযোগিতায় কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। এতে স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। খুলনা মহানগরীর 8 থানায় রোববার সকাল থেকে কাজে যোগ দেন পুলিশ সদস্যরা। বিভিন্ন থানা পরিদর্শন করেছেন নৌবাহিনীর খুলনা অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক সহ অন্যান্যরা। থানার কার্যক্রম তো চালু হয়েই গেছে, এখন যত দ্রুত সম্ভব আমরা জয়েন্ট পেট্রোল করব এবং একসাথে হ্রাস করব। যেসব অপরাধীরা অপরাধ করতেছে কাউকে রিহাই দেওয়া হবে। আমরা তাদেরকে আশ্বস্ত করলাম এবং আপনারা এখানে ওসি সাহেবের কথা শুনলেন, ওনারাও তাদেরকে আশ্বস্ত করছেন এবং ডিউটিতে সবাই তো এসছেন। আসার পরে তাদের যখনই তারা মানে সিনিয়র অফিসার কাউকে দেখেন, তারা তাদের দাবি দেওয়াগুলো উত্থাপন করার চেষ্টা করেন, এটা খুবই স্বাভাবিক। চট্টগ্রাম নগরীর 16টি থানার কার্যক্রম স্বাভাবিক হয়েছে। অনেকেই আসছেন সাধারণ ডায়েরি করতে, তবে পতেঙ্গা ও ইপিজেড থানা স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানানো হয়। নারায়ণগঞ্জের 7টি থানার কার্যক্রম শুরু হয়েছে। থানাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানায় সেনাবাহিনী ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। ময়মনসিংহ 13টি থানায় শুরু হয়েছে পুলিশি কার্যক্রম। সার্বিক সহযোগিতা করছে সেনাবাহিনী ও আনসার সদস্যরা। মৌলভীবাজারের 7 থানায় এবং দিনাজপুরের হাকিমপুর থানায় কাজ শুরু করেছেন পুলিশ সদস্যরা। টানা 6 দিন বন্ধ থাকার পর আশুলিয়া ও ধামরাই থানায় কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় আশুলিয়ায় থানায় যান ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM সায়েদ। আগামী দিনগুলোতে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা দ্রুত সম্ভব আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো। এছাড়া ফরিদপুর, নওগাঁ, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, মোংলা সহ বিভিন্ন থানায় সীমিত পরিসরে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডে চাকরিতে বৈষম্যের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিকরা। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিমরাইল আদমজি চাষারা সড়কের আদমজি ইপিজেডের প্রধান গেটের সামনে আন্দোলন করে প্রায় 400-র মতো চাকরি প্রত্যাশী গার্মেন্টস শ্রমিকরা। তাদের অভিযোগ, চাকরির ক্ষেত্রে ছেলেদের অবমূল্যায়ন করা হয় আর মেয়েদের চাকরি দেওয়া হয়। এই অভিযোগ দীর্ঘদিনে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলে সরিয়ে দেন। কক্সবাজারে টেকনাফের হিল্লা সীমান্ত থেকে 29 কেজির বেশি স্বর্ণালংকার সহ পাচারকারী 2 রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। উদ্ধার করা এসব স্বর্ণের আনুমানিক মূল্য 28 কোটি 75 লাখ টাকা। দুপুরে বিজিবি টেকনাফ 2 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদে জানান, গতরাতে উপজেলা হিল্লা ইউনিয়নের উত্তর ফুলের ডেইল এলাকায় বিজিবি অভিযান চালিয়ে এই স্বর্ণালংকার উদ্ধার করে। আটককৃতরা হল রোহিঙ্গা ক্যাম্পের ইহাইয়া খান এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থানার আনোয়ার সাদেক। উদ্ধারকৃত স্বর্ণালংকার ও নগদ টাকা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি শাখায় মজুত রাখা হয়েছে। অভিযানে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
গণমাধ্যম হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানে অবদানের জন্য এনটিভিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে মাস্তুল ফাউন্ডেশন। দুপুরে এনটিভি কার্যালয়ে এসে মাস্তুল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা এই কৃতজ্ঞতা জানান। এনটিভির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিনিয়র সাংবাদিকদের উপস্থিতিতে এ সময় এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদের হাতে ফুলের শুভেচ্ছা তুলে দেন তারা। এছাড়া এনটিভি কর্তৃপক্ষের কাছে একটি ধন্যবাদ পত্র হস্তান্তর করেন মাস্তুল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা, যাতে বলা হয় লেখনী শক্তি, মেধা ও পরিশ্রমের মাধ্যমে শুরু থেকেই বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিল এনটিভি। শিক্ষার্থীদের এই সংগ্রাম ও সাফল্য তুলে ধরার জন্য এনটিভিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মাস্তুল ফাউন্ডেশন বলেছে, এনটিভির এই অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিলেটে পুলিশের গুলিতে নিহত ছাত্র জনতা এবং নিহত সাংবাদিক এটিএম তুরাবের বাসভবনে গিয়ে স্বজনদের সান্ত্বনা দিয়েছেন বিএনপি নেতারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে একটি টিম গোপালগঞ্জে নিহত ৫ জনের বাড়িতে এবং বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকীর নেতৃত্বে নিহত সাংবাদিক এটিএম তুরাবের বাসভবনে যান। এ সময় তারা স্বজনদের খোঁজ খবর নেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ছাত্রদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন জামায়াতের নেতারা। দুপুরে নারায়ণগঞ্জে সানারপাড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত নবম শ্রেণীর ছাত্র শহীদ মাহমুদুল হাসান জয়, সাদাত হোসেন শাওন এবং মোহাম্মদ জিহাদ হোসেনের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানিয়ে প্রতিটি পরিবারকে নগদ অর্থ প্রদান করেন তারা। এ সময় জামায়াতে ঢাকা মহানগর দক্ষিণে নায়েবে আমির আব্দুল সব্বুর ফকির ও ঢাকা মহানগরী দক্ষিণে আরেক নায়েবে আমির অ্যাডভোকেট ডাক্তার হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নেত্রকোনায় মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। সকালে জেলা যুবদলের সাবেক সিনিয়র সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে পৌর শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের পতনের পরও দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করতে হবে। বগুড়ার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সাথে সাক্ষাৎ ও মন্দির পরিদর্শন এবং নগদ অর্থ প্রদান করেন বিএনপি নেতাকর্মীরা। সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর গাবতলী উপজেলা সোনারায় ইউনিয়নের মন্দির পরিদর্শন এবং নগদ অর্থ প্রদান করেন। পরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেন ও তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। অপরদিকে শহরের কৈপাড়া এলাকার নাপিতপাড়া মন্দির পরিদর্শন করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় মন্দিরে নগদ অর্থ প্রদান করেন। পরে তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে আশ্বস্ত করেন তারা। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের র্যালি ও রং তুলির আঁচড়ে বদলে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়াল। সকালে বান্দরবান সদরের ট্রাফিক মোড় এলাকায় ছাত্র সমাজের আয়োজনে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া কর্মবিরতিতে যাওয়া পুলিশকে তাদের দৈনন্দিন দায়িত্ব পালনে উৎসাহিত করা সহ দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান ছাত্র সমাজ। পরে দেয়ালে দেয়ালে রং তুলির আঁচড়ে বদলে যাচ্ছে শহরের চিত্র। এদিকে সিরাজগঞ্জ শহরের দেয়ালে দেয়ালে ছাত্র আন্দোলনে রং তুলির মাধ্যমে নানান চিত্র তুলে ধরা হচ্ছে। আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরও ছবি আঁকা হচ্ছে। Judge Soed Rifat Ahmed has taken oath as the 25th Chief Justice of Bangladesh. He took oath from President Mohammad Shahabuddin at 12:47 p.m. in Bongo Bhavan today. Present in the oath-taking ceremony were Chief Advisor Dr. Muhammad Yunus, other advisors, justices of the Supreme Court and High Court, chiefs of various forces, representatives of civil society, senior lawyers and other high officials of the government. On Saturday, former CJ Obaidul Hassan and other judges of the Appellate Division resigned amid protests by students. Meanwhile, the advisors are Shupradip Chakma and Dr. Bidhan Ranjan Roy, 13 advisors to the interim government headed by Nobel laureate Professor Muhammad Yunus took oath on Thursday. President Mohammad Shahabuddin administered the oath to the newly appointed Chief Justice and the two advisors, while another advisor, Farooqi Azam, is yet to sworn in as he is still in the United States and the date of his arrival in Bangladesh is not confirmed.
পুরো বাংলাদেশে এই বিচার ব্যবস্থাটি আর কোনো রাজনৈতিক আদর্শের ভিত্তিতে নয়, আর কোনো দলাদলির ভিত্তিতে নয়, কিংবা আর কোনো মতাদর্শের ভিত্তিতে নয়, বরং যেটি সত্য, যেটি ন্যায়সঙ্গত এবং যেটি আইনগতভাবে ঠিক, সেটির ভিত্তিতে বাংলাদেশের বিচার ব্যবস্থা চলবে এবং পুরো বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে বাংলাদেশের মানুষের আস্থা ফিরে আসবে। রাষ্ট্র সংস্কারের কাজ এখন শুরু হয়েছে। রাষ্ট্র সংস্কার পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবসময় তাদের কাছেও আমরা একটা প্রেসার গ্রুপ হিসাবে আমরা কাজ করে যাব। Home Advisor Brigadier General retired M. Shakhwat Hussain directed members of the police to join by this Thursday. Those who do not join by Thursday will be dismissed from service. He said strict actions will be taken against anyone involved in extortion. Speaking to reporters at the Secretariat today, he said he had already discussed this matter with the Army Chief. Addressing the police, the advisor said everything that has happened will be subject to an investigation and no innocent person will be harmed in any way. Shakhawat urged the cops to return to work, assuring that their demands will be met. Commissioner of Rangpur Metropolitan Police, Moniruzzaman, and SP of Rangpur, Shah Jahan, have been withdrawn for their complicity in the killing of Abu Said. এত বড় একটা দল, এত ঐতিহ্যবাহী একটা দল, যার নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, আজকে তাদের মেম্বারদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের জায়গা যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল। ভাই, আমি পাবলিকও না, আমি পলিটিশিয়ানও না, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ, যা বলবো তাই করব। তারপরে আমি এখানে একদিন থাকি আর 3 দিন থাকি। আমি অলরেডি কয়েক জায়গায় রিকোয়েস্ট করেছি যে একটা অ্যাক্ট তৈরি করে ড্রাফটটা আমার কাছে দেন, এটা নিয়ে আমরা আমাদের যে কি বলে এটা আইন সংসদ বিচার, হ্যাঁ, ওখানে আলাপ করে আই উইল ইনসিস্ট, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারে, আই উইল ইনসিস্ট যে এটা করেন। আপনি পলিটিক্যাল পার্টি করবেন বাংলাদেশে, আপনাকে রেজিস্টার করতে হবে। আপনি পলিটিক্যাল পার্টি করবেন, ওই মধ্যে যা আছে, আপনি স্টক মার্কেটে যখন যান তখন রেজিস্ট্রেশন করেন না, আপনি কোম্পানি যখন খোলেন তখন রেজিস্ট্রেশন করেন না। পলিটিক্যাল পার্টি আপনি ইচ্ছে হলে আপনি পলিটিক্যাল পার্টি করলেন আর চাঁদাবাজি শুরু করলেন, ইট উইল নট হ্যাপেন। Interim government advisors have said they will take stern action against any sort of injustice and they will start to work to materialize the demands of state reformation. They said this at the Secretariat today. স্বচ্ছতা জবাবদিহিতা রাখবেন, একেবারে আপনাদের জবাবদিহিতা থাকবে, আপনাদের এখন স্বচ্ছতাই রাখবেন। গভর্নরের সাথে তো ওপেনলি বলবো না, এটা ইমিডিয়েটলি আমরা দিচ্ছি। স্যার, একই কথা এনবিআর এর চেয়ারম্যানের ক্ষেত্রে। স্যার, ইনফ্লেশন, এগুলো বাংলাদেশ ব্যাংকটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের। আমি এনবিআর এর সরকারি এই নিয়ে আমরা এখনো ইস্যু না, ওটা তো অন্য ব্যাপার, ওগুলো আমরা পরে দেখবো। অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে যে গভর্নরগুলো আর হয়তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলে রিজাইন করছে, এগুলো আমরা ইমিডিয়েট। ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। Speaking on the tenure of the interim government, Youth and Sports Advisor Asif Mahmood Shoji Bhuiya said that they will stay as long as they are needed, but they don't have any desire to retain power. After taking the charge, Asif Mahmood joined office at the Secretariat today, Sunday. He gave answers to various questions from journalists there. He said this in reply to a question from a journalist. Asif has announced plans to change the name of the Sheikh Hasina National Youth Development Institute. He said since Sheikh Hasina's name is associated with a massacre in Bangladesh, where thousands of students lost their lives, they believe it is pertinent to rename the institute. The institute will be renamed the Bangladesh National Youth Development Institute.
BNP Standing Committee member Salahuddin Ahmed returned home today after spending over 9 years in India's Shillong. He arrived at Hazrat Shah Jalal International Airport around 2:15 p.m. The Assistant High Commissioner of Bangladesh in Guwahati issued his travel pass on 6th August, clearing the way for his return. After remaining missing for 62 days, Salahuddin, a former state minister, was found in Shillong, the capital of the northeastern Indian state of Meghalaya, in May 2015. He was arrested for entering India without valid documents and charged under the Foreigners Act. Salahuddin was abducted from his home in Uttara, Dhaka on 10th March 2015 by individuals posing as detectives. In 2018, a court in Shillong acquitted him of the charges related to his illegal entry. BNP Senior Joint Secretary General Ruhul Kabir Rizvi Ahmed has said those who attack on minorities are the enemies of Bangladesh. A vested quota is out to carry out these attacks to create unrest in the country after the fall of Sheikh Hasina's despotic, autocratic and fascist regime. He said this after visiting ailing people who were injured during the anti-regime protest in Dhaka Medical College Hospital in the morning. Welcoming the chief advisor Dr. Muhammad Yunus's stance to take action against miscreants, the BNP leader said those who launched attacks on the army vehicle are the enemies of Bangladesh. চাঁদাবাজি সিন্ডিকেট এবং অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলেছেন রাষ্ট্রের কাঠামোগত যে পরিবর্তনের কথা এতদিন বলেছেন তা বাস্তবায়নের চেষ্টা করা হবে। সচিবালয়ে প্রথম কর্মদিবসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব বলেন তারা। আর শিক্ষার্থীদের আন্দোলনের সময় ডিজিটাল ক্র্যাকডাউনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রকনউদ্দিনের রিপোর্ট। রোববার সকাল ৯টার পর থেকে সচিবালয়ে নিজ কার্যালয়ে আসতে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মদিবসে সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন সবাই। আর গণমাধ্যমের সাথে আলাপকালে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের বিষয়ে স্বচ্ছতার সাথে পদক্ষেপ, প্রয়োজনে নীতিগত পরিবর্তন আনা হবে বলে জানান তারা। আমরা চেষ্টা করব মানুষের আস্থা এই প্রশাসনের উপর দ্রুত কিভাবে স্থাপন করা যায় সেটার জন্য এমন কিছু ইস্যুতে কাজ করা যেখানে মানুষ দৃশ্যমান কিছু ফল দেখতে পাবে। সকল ক্ষেত্রের জন্য সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রশাসনিক কিছু ব্যবস্থা আমরা গ্রহণ করব। অস্বচ্ছতা যেখানে আছে সেটা আমরা দূর করব, স্টেক হোল্ডারদেরকে আমরা অংশীদার করব যাতে করে স্বচ্ছতাটা তৈরি হয় এবং অ্যাকাউন্টেবিলিটিটা আমরা নিশ্চিত করব। সেখানে এদের কি মনিটরিং মেকানিজম আছে আমি এটা বুঝবো, প্রয়োজন হলে আমরা নতুন মনিটরিং মেকানিজম অন্তর্ভুক্ত করব। পণ্যের দাম কমাতে সিন্ডিকেট ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ সহ জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে বলেও জানান উপদেষ্টারা। যেখানে ভুলগুলো হয়, যার কারণে মানুষের হয়রানি হয়, হয়রানি হওয়ার কারণে আলটিমেটলি সে তাকে হাইস্ট কোর্টে আসতে হয়, এইটা যতটা মিনিমাইজ করে। এই পুরো সরকারটাই চ্যালেঞ্জ, পুরো সরকারের সামনে যে দেশের যে চলমান অবস্থা সেটা একটা চ্যালেঞ্জ। আমাদের দায়িত্ব হলো এটার দাম কমানো এবং এখানে অনেক সিন্ডিকেট আছে অনেক লেভেলে। যেমন আমি একটা জায়গায় শুনছি যে শুধু চাঁদাবাজির কারণে দাম বেড়ে যায়। তো আমার মনে হয় যে সেই সব জায়গায় কিন্তু একটা মন্ত্রণালয় একা কাজ করতে পারবে না, এটা পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সবাই মিলে করতে হবে। আর ইন্টারনেট সেবা পাওয়া সবার অধিকার উল্লেখ করে ভবিষ্যতে গতি কমানো বা বন্ধের মতো পদক্ষেপ ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট উপদেষ্টা। ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টিকে মাথায় রেখেই করতে হবে যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। বর্তমানে দেশ জুড়ে চলা অস্থিরতা মোকাবেলা করে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনাকেই চ্যালেঞ্জ উল্লেখ করে এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দেওয়ার কোনো অঙ্গীকার পররাষ্ট্র উপদেষ্টা বা আন্দোলনরত শিক্ষার্থীরা কেউ করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ
তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। তৌহিদ হোসেন বলেন, দেশের স্বার্থ রক্ষায় সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখবে অন্তর্বর্তীকালীন সরকার। জনজীবনের শৃঙ্খলা ফেরানো, অর্থনীতি পুনরুদ্ধার সরকারের অগ্রাধিকার জানিয়ে তিনি বলেন, আগামী সেপ্টেম্বর পর্যন্ত কোনো দ্বিপাক্ষিক সফর হচ্ছে না। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানে নিহতের প্রকৃত সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে 450 জনের তালিকা হয়েছে। সরকারে থাকা 2 সমন্বয়ক নির্ভুলভাবে এটি চূড়ান্ত করবেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা আমরা চেষ্টা করছি যতটুকু স্মুথ করা যায়। আমাকে যতটুকু জানানো হয়েছে যে আমরা সমর্থন কিন্তু অনেকের কাছ থেকেই মানে পজিটিভ ইন্ডিকেশন পাচ্ছি এই সরকারের সাথে কাজ করার জন্য। বিদেশিদের যেসব কনসার্ন বিভিন্ন সময় ব্যক্ত হয়েছে, বস্তুত সেগুলি কিন্তু আমাদেরই কনসার্ন। রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা, যাতে ব্যাংকটির 5 জন আহত হয়েছেন বলে জানা গেছে। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের দাবি, এসালম গ্রুপের লোকজন পরিকল্পিতভাবে তাদের উপর এই হামলা এবং গুলি চালায়। এই গোলাগুলির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। হাসানুল শাওনের রিপোর্ট। সম্প্রতি দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ইসলামী ব্যাংকে অস্থিরতা বিরাজ করছে। 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এসালম গ্রুপ। এরপর ব্যাংকটিতে 10,000-এরও বেশি সংখ্যক কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেয় এসালম গ্রুপ, জানিয়ে আপত্তি ছিল পুরাতনদের। রোববার সকালে তাদের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিও পালন করছিলেন পুরাতন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় বেশ কয়েকজন ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে এবং বাধা দিলে তারা এলোপাথারি গুলি চালায়। এতে ব্যাংকের কয়েকজন কর্মকর্তা কর্মচারী আহত হন। অবিলম্বে এই হামলা এবং ব্যাংকের অনিয়মের সাথে জড়িতদের বিচার চেয়েছেন ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীরা। ব্যাংকারদের উপরে তারা হামলা করছে, অতিরিক্ত গুলি, 6 জন অলরেডি মানে গুলিবিদ্ধ হয়েছে, তারা মুমূর্ষু অবস্থায় আছে, তারা হাসপাতালে আছে। হেড অফিস দখল করার জন্য যখন আসে, হেড অফিসের সামনে যারা কর্মকর্তারা ছিল তারা প্রতিরোধ গড়ে তোলে। ইন দ্য মিড টাইমে এসালমের সন্ত্রাসীরা আমাদের উপর গুলি চালায়। এ বিষয়ে সচিবালয়ে অর্থ উপদেষ্টা বলেছেন, এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গোলাগুলি চলতেছে ব্যাংক দখলকে কেন্দ্র করে। আপনার নলেজে আসছে? ইসলামী ব্যাংকে নলেজে আসছে। সোজাসুজি আমি বলছি যে কোনো কেউই আইনের বাইরে থাকবে না। যে কেউ যদি করে থাকে ইমিডিয়েটলি তাদের আইনত অ্যাকশন নিতে হবে, যেই হোক। এ সময় অর্থ উপদেষ্টা কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান এবং বিএসইসির চেয়ারম্যান নিয়োগের বিষয়েও। গভর্নরের নিয়োগ নিয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে গভর্নর সে দায়িত্ব ওপেনলি বলবো না, এটা ইমিডিয়েটলি আমরা দিচ্ছি। স্যার একই কথা এনবিআর চেয়ারম্যানের। বাংলাদেশ ব্যাংকটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে, যে গভর্নরগুলো আর হয়তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলে রিজাইন করছে, এগুলো আমরা ইমিডিয়েটলি। অন্যদিকে নতুন গভর্নর দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত ডেপুটি গভর্নরদের স্ব ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে বলেছে অর্থ মন্ত্রণালয়। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। জিনিসপত্রের দাম মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে বাজারের অনিয়ম এবং অবৈধ সিন্ডিকেটের নথিপত্র ছাত্রদের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। রোববার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি সহ সচেতনতামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সমন্বয়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। শিক্ষার্থীদের বাজার মনিটরিং কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, বাজারের অনিয়ম এবং অবৈধ সিন্ডিকেটের নথিপত্র তাদের কাছে রয়েছে। তিনি বলেন, বাজার সিন্ডিকেটের মূল হোতা কর্পোরেট গ্রুপ। অনেক বিষয়, যেমন মাংস বলো, ডিম বলো, ব্রয়লার মুরগি বলো, আমাদের ডায়াবেটিক স্ট্রিপ বলো, আমাদের এই নকল ভেজাল পণ্য, ফেক প্রোডাক্ট, শিশু খাদ্য নকল হচ্ছে, অনেক কথা বলেছি। অনেক ডকুমেন্ট আমার কাছে আছে, সেই ডকুমেন্টগুলো তোমাদের হাতে তুলে দেব। তোমরা ওখানে ওগুলো পড়লেই বুঝতে পারবা যে কোন জায়গায় সমস্যা কিন্তু চিহ্নিত। এখন সেই চিহ্নিত সমস্যার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের ব্যবসা বাণিজ্যের আরেকটি প্ল্যাটফর্ম আছে, কি ই কমার্স প্ল্যাটফর্ম। এখনও দেখবা যে ফেসবুকে ফেক জিনিসগুলো করছে। তোমরা ইয়াং, তোমরা আইটিতে দক্ষ, তোমরা সেইগুলো চিহ্নিত করো কারা এই ফেকগুলো করছে।
পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের জন্য 16 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে আছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ফিরেছেন মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদ। চোটের কারণে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে খেলা হয়নি মুশফিকের। ইনজুরি কাটিয়ে ডাক পেয়েছেন তাসকিন, তবে প্রথম টেস্টে খেলবেন না তিনি। নাজমুল হোসেন শান্ত নেতৃত্বে দলে আরও আছেন জাকির হাসান, লিটন দাস, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মোমিনুল হক, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ এবং খালেদ আহমেদ। পাকিস্তানের কন্ডিশনের জন্য সেরা দলই দেয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। প্রথম টেস্ট 21 আগস্ট আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে 30 আগস্ট। 2 টেস্টের সিরিজ খেলতে সোমবার দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। নারী টি-20 বিশ্বকাপ সময় মতো বাংলাদেশে করার ব্যাপারে আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ সচিবালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 7 পরিচালকের সঙ্গে আলোচনা শেষে বিসিবির অন্তর্বর্তীকালীন রূপরেখা কী হবে সে সম্পর্কেও ধারণা দিয়েছেন তিনি। এদিকে শেখ হাসিনা যুব ও ক্রীড়া অধিদপ্তরের নাম বদলাচ্ছে মন্ত্রণালয়। রিপোর্টে আরও জানাচ্ছেন বর্ষণ কবির। বদলে গেছে অনেক কিছুই, সেই বদলের ধাক্কা এসে লাগছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। তার উপর সামনে নারী টি-20 বিশ্বকাপ। বিসিবির নির্বাচিত কমিটিকে বাদ দিলে পড়তে হবে আইসিসির নিষেধাজ্ঞায়। এমন অবস্থায় তাই নতুন ক্রীড়া উপদেষ্টার কাছে গিয়েছিলেন 7 বোর্ড পরিচালক। আকরাম খান, জালাল ইউনুস, খালেদ মাহমুদ সুজনদের সঙ্গে বসার পর পরিস্থিতি সম্পর্কে ধারণা পেয়েছেন আসিফ মাহমুদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে। আমি আজকেই যমুনাতে গিয়ে ইউনুস স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন, কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগ্যালি কিভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা। প্রথম দিন দায়িত্বে এসেই তিনি 3টি বিষয় নিয়ে কাজ শুরু করেছেন। এর মধ্যে 2টি বিসিবি ও ক্রিকেট কেন্দ্রিক। গণ-অভ্যুত্থানে রক্তাক্ত অধ্যায়ের দায়ে ক্রীড়া অধিদপ্তরের নামই বদলে যাচ্ছে। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, আমরা এটার নাম পরিবর্তন করতে চাই, যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে। আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয় না, প্রত্যেকটি স্থানে এটা করা হবে। তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করতে। ক্রীড়াঙ্গনে প্রয়োজনীয় সংস্কার দ্রুতই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা।